আজকে বাজারের বেশ ভালো বড় উত্থান হয়েছে। বাজারে আজকে ৫৫ পয়েন্ট পজিটিভ হয়েছে। বাজারে ভলিউমও চোখে পড়ার মতো ভলিউম, ৪৬৮ কোটি টাকা ভলিউম। এখন আমাদের কি করণীয়? বাজার আমরা কিভাবে অবজারভেশন করব? কোন টাইপের স্টকে যাব? কোনটা কিনবো, কোনটা ছাড়বো, বা বাজারের এখন কন্ডিশন কোথায়? বাজার এইখান থেকেই আপ মোমেন্টামে যাবে কিনা সেই বিষয়াদি নিয়ে আলাপ আলোচনা করব। তো সাথেই থাকবেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো তার আগে চলেন একটু দেখে আসি যে লাস্ট ২ দিন আগে মানে ২০ অক্টোবরে আমি বাজার নিয়ে আপনাদের কি টাইপের ধারণা দিয়েছিলাম। এখনো ইন্ডেক্সের সেই চার্টটা আঁকানো আছে। এই জায়গাটাতে আমি বলেছিলাম যে সাইডওয়েজে বাজার থাকতে পারে। এই যে দেখেন, একটু খেয়াল করে দেখেন, এখন সেই জায়গাটাই তৈরি হচ্ছে বাজারে। এখন যেইটা হয়েছে, সবুজ ক্যান্ডেল, ভলিউমও ভালো, তাহলে ভাই প্রশ্ন করবেন ইন্ডেক্স কি এইখান থেকেই উপরে যাচ্ছে কিনা? আমি বলবো এখনই সেইটা কনফার্মেশন দেয় নাই বাজার। আর একটু বাজার দেখার দরকার আছে, প্রয়োজনীয়তা আছে। কারণ হচ্ছে এখনো এই অক্টোবর মাসের শেষ পর্যন্ত আমাদের অনেকগুলো স্টকের ইপিএস এবং ডিভিডেন্ড পেন্ডিং আছে। আমি আপনাদেরকে অনেক আগেই বলে রেখেছিলাম, যখন ইন্ডেক্স যে এখান থেকে ফল করে তখনই বলে রেখেছিলাম যে আপনারা জুন ক্লোজিং শেয়ার থেকে বের হয়ে ডিসেম্বর ক্লোজিং এ আসেন। এই যে দেখেন, ডিসেম্বর ক্লোজিং কিন্তু তেমন একটা ক্ষতিগ্রস্ত হয় নাই। কি বলেছিলাম? ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড এবং ব্যাংক। এই যে ব্যাংক আজকেও কিন্তু একটু মাথাচাড়া দেওয়ার চেষ্টা করতেছে। হ্যাঁ, ব্যাংক একটু এদিক সেদিক হয়েছে, একটু পড়েছে, বাট জুন ক্লোজিং এর শেয়ারগুলো যেভাবে মায়ের হয়েছে সেইভাবে কিন্তু এই জায়গাটাতে মায়ের হয় না। আর ইন্স্যুরেন্স তো কোনো কথাই না, ইন্স্যুরেন্স জায়গায় দাঁড়াইছিল। হ্যাঁ, এই ইন দ্য মিন টাইম ইন্স্যুরেন্স একটু উঠতেছে, একটু নামতেছে, ওইভাবে প্লে করতেছে না। বাট আপনার পোর্টফোলিও তো সেভ আছে এবং মিউচুয়াল ফান্ড তো একেবারেই নিচের দিকে। যাই হোক, এখন আমি আপনাদের সাথে ইন্ডেক্স নিয়ে আলোচনা করব যে ইন্ডেক্সের এই মুহূর্তে গতি কি। ইন্ডেক্সের গতি একটু সাইডওয়েজেই থাকবে। এই যে ভাঙতি মাস, মানে এই মাসের যে কয়েকদিন আছে, ডিভিডেন্ড ইপিএস এর মৌসুমটা যাওয়ার পরে দেন আমরা বড় র্যালিও দেখতে পারি, তখন বোঝা যাবে। বাট এই মুহূর্তে সাইডওয়েজেই বাজার থাকবে যতক্ষণ না পর্যন্ত এই যে ৫,০২৪ এইটা সাপোর্ট জোন ধরে আপনারা ট্রেড করবেন। এই যে লাস্ট যেই দিন বুলিশ ক্যান্ডেলটা দিয়েছিল, এই ক্যান্ডেলের নিচে ৫,০২৪, এই ৫,০২৪-এর নিচে যদি ক্লোজ দেয় তাহলে ভিন্ন। বাট এই মুহূর্তে বাজার সাইডওয়েজেই আছে। বাজার আপ ট্রেন্ডও কনফার্মেশন করে নাই। আপ ট্রেন্ড কনফার্মেশন করবে কখন? যখন আমাদের এই টাইপের ডিভিডেন্ড ইপিএস এর ঝুট ঝামেলা যা আছে এইগুলা পেন্ডিং ক্লিয়ার হয়ে যাবে, দেন আমরা বাজারকে তখন ওইভাবে দেখব। ইন দ্য মিন টাইমে যদি বাজার ওইভাবে কোনো কিছু সিগন্যাল আমি পাই, আমি আপনাদেরকে আপডেট দিব ভিডিওর মাধ্যমে অথবা পোস্টের মাধ্যমে। আপনারা আমার চ্যানেল সবসময় ফলো রাখবেন, পেজটা ফলো করে রাখবেন, দেখবেন ওইখানে আমি রেগুলারই আপডেট দেওয়ার চেষ্টা করব। তাহলে এখন বলতে পারেন, ভাই আমি তাহলে এখন যদি ট্রেড করি, ট্রেড কি করব না, বা নতুন কোনো স্টক নিব না? হ্যাঁ ভাই, নিবেন, ট্রেড করবেন, কিন্তু এখন আপনাকে একটু ট্রেড প্যাটার্নটা একটু চেঞ্জ করতে হবে। আমি আপনাদেরকে বলবো এই মুহূর্তে ব্যাংক, ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড এবং লো পেইড, এই যে আজকে যে লো পেইডটা উত্থান হয়েছে, আজকে কেনার দরকার নাই, আজকে আমি নিজেও কিনে নিল লো পেইড। আমি ওটা বলবো কিভাবে লো পেইড বা অন্যান্য স্টকগুলো আপনারা এই মুহূর্তে ট্রেড করার চেষ্টা করবেন। তো আপনার আপাতত এই দিকেই থাকেন যতক্ষণ না পর্যন্ত সবকিছু সেটেলমেন্ট হচ্ছে। তার মানে কি? কোনটা? ব্যাংক, ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড এবং লো পেইড। বাকি স্টকগুলো যেগুলো অন্যান্য সেক্টর আছে, আইটি আছে বা টেক্সটাইল আছে বা অন্য কোনো কিছু আছে, সেইগুলা ডিভিডেন্টের ঝুট ঝামেলাগুলো চলে যাক তারপরে। এবং ডিসেম্বর ক্লোজিংয়েরও ইপিএস আছে, তো সামনে ইপিএস রেখে ওই স্টকটা ট্রেড করেন না এই মুহূর্তে। আমি যেটা আপনাদেরকে এখন পরামর্শ দিচ্ছি যে ইন্স্যুরেন্সের ইপিএস কয়েকটা অলরেডি ডিক্লারেশনের হয়ে গেছে এবং সামনে কয়েকটা আছে। সামনে যেগুলো আছে দেখা গেল একেবারে মুখোমুখি রেখে আপনার ম্যাচিউর ডেট ওই দিন যদি না হয় তাহলে ওইটা ট্রেড করেন না। হয়তো ম্যাচিউর ডেট পাইলে তখন আপনি ট্রেড করার চেষ্টা করবেন। যেগুলো অলরেডি ইপিএস ডিভিডেন্ড দিয়েছে এবং ওই ইপিএস এর একটা ধাক্কা বাজার সামলিয়ে নিয়েছে, মানে যে কোনো একটা স্টক ইপিএস দিছে বা ডিভিডেন্ড দিছে, সেই ডিভিডেন্ডের কারণে পড়ছে বা একটু উঠছে বা একটু কম বেশি হয়েছে, অলরেডি ধাক্কাটা সামলিয়ে নিয়েছে, ওই টাইপের স্টকে আপনারা এই মুহূর্তে মনোযোগ দিবেন। আসেন তাহলে আমি আপনাদেরকে একটু একটা বিষয় বোঝানোর চেষ্টা করি যে আপনারা এই মুহূর্তে কোন টাইপের স্টকে থাকবেন। যেমন ধরেন যে আজকে লো পেইডের অনেকগুলা শেয়ার লিডিং এ চলে আসছে, বেশ ভালো রিডিং এ চলে আসছে। একটু বোঝার চেষ্টা করবেন এই জায়গাটাতে।
আজকে লো পেইড বাড়ছে দেখে অনেকেই কিন্তু লো পেইডে ঝাঁপাই পড়ছে। হ্যাঁ, আমি অস্বীকার করছি না লো পেইড খারাপ হবে, লো পেইড ভালো হবে। বাট ইন্ডেক্স এখনো কনফার্মেশন দিচ্ছে না আপ মোমেন্টামে গিয়েছে। যখন আপ মোমেন্টামে যাবে তখন হয়তোবা লো পেইড বা অন্যান্য সেক্টরের স্টক আপনি হোল্ড করতে পারেন। বাট যেহেতু এখনো ইন্ডেক্স সাইডওয়েজ মুভমেন্টে থাকবে এমন মনে হচ্ছে, সেহেতু এই সময়টাতে আপনার যেই স্টকটা আজকে বাড়ছে, যেমন আজকে অনেকেই সুযোগ নিয়েছে যে লো পেইড গুলা বিক্রি করার। কারণ অলরেডি লো পেইড এর ছোটখাটো 5%, 10% বা 15% একটা গ্যাপ দিয়ে দিয়েছে। দেখেন কিছুদিন আগে আইটি সেক্টরের একটা মুভমেন্ট, মানে মুভমেন্ট বলবো না, ওটাকে পুলব্যাক হয়েছে। এই যে দেখেন একটা স্টক আইটি সেক্টরের একটা স্টকে আমি আরেকটু যাই, এই যে দেখেন ২ দিন কিন্তু একটু উত্থান হইছে, তারপরে কিন্তু একটু কারেকশন, এই যে আজকেও একটু রেড হয়েছে আইটি সেক্টরের ইনটেক। এরকম দেখবেন যে অনেকগুলা স্টকই যে একটু বাড়তেছে, এই বাড়ার মধ্যে আপনি সুযোগ নিবেন। আপনি ছোট, ছোট প্রফিটের কথা চিন্তা করবেন এখানে। 5%, 10% মানে যেই দিন যে সেক্টরটা একটু কারেকশনে যাচ্ছে, ওই দিন ওই সেক্টরটা সুযোগ নিবেন কেনার জন্য, এবং যেই দিন ওই সেক্টরটা বুল রানে যাবে, বুল রান না মানে একটু বাড়বে, ওই দিন সেল করবেন। তবে হ্যাঁ, হাতে থাকা সব স্টক সেল করবেন না। আপনি নিটিং এর মধ্যে থাকবেন। এই মুহূর্তে স্মার্ট মানি ওরা নিটিং এর মধ্যেই আছে। মানে ওরা অ্যাকুমুলেশন প্রসেসে আছে। যদি আমরা ইন্ডেক্সটা দেখি, দেখেন ইন্ডেক্সের চেহারা একই অবস্থা। এই যে এইখানে বিয়ারিশ ক্যান্ডেল দিছে, আবার একটু উঠাইছে। তো তার মানে এইটাকে বলে অ্যাকুমুলেশন প্রসেস। এই অ্যাকুমুলেশন প্রসেসে প্রত্যেকটা সেক্টরের স্টকই প্রায় অনেকটাই কারেকশন হয়ে গেছে। এই জায়গাটাতে ওরা আবার রিকালেকশন করার চেষ্টা করতেছে। তো এই রিকালেকশনের মধ্যে আপনার আইটি সেক্টর ধরেন, আপনি যেই দিন একটু নেগেটিভ দিছে, ওই দিন ওই আইটি সেক্টরের স্টকটা আপনার এন্ট্রি নেন। যেই দিন আইটি সেক্টরটা একটু পুল আপ দিবে, সেই দিন ওইখান থেকে 50% বিক্রি করে দেন। যেমন আজকে লো পেইড বাড়ছে, অনেকেই দেখে কেনার চেষ্টা করছে, আমি কিনি নেই। লো পেইড আমাকে আবার সুযোগ দেবে। আবার যেই দিন স্লো থাকবে সেই দিন আমি লো পেইড নিব। আবার যেই দিন একটু বাড়বে সেই দিন আমি বিক্রি করে দিব। এই যে মাসের যে কয়েকদিন আছে বাকি, এখন এই মুহূর্তে আপনাকে ওইভাবে করে চিন্তা করতে হবে, ছোট, ছোট প্রফিট। আসলে আমরা বুঝি না যে ইন্ডেক্সের কোন ফেজে আমরা একটু হোল্ড করব আর কোন ফেজে আমরা নিটিং করব। এখন ইন্ডেক্সের যে ফেজটা আছে, যে পজিশনটা আছে, এটা আপনার নিটিং করার। ধরেন আপনার হাতে একটা স্টক আছে 20,000, একটু 5%, 10% প্রফিট হয়েছে, আপনি 10,000 বিক্রি করে দেন। 20,000 এর মধ্য থেকে 10,000 বিক্রি করে দেন। আর 10,000 হাতে রাখেন। ওইটা আবার নিচে আসবে, আবার বাইব্যাক করবেন। এভাবে করে মানে যেই দিন যে স্টকটা বা যে সেক্টরটা একটু পুল আপ দিবে, ওই দিন ওইখানে কিছু আপনি সুযোগ নেন বিক্রি করার জন্য, প্রফিট টেক করার জন্য। আবার এই যে ইন্স্যুরেন্স ধরেন আজকে একটু স্লো গেছে। আজকে অনেকেই ইন্স্যুরেন্স কিনছে। আমিও টুকটাক ২-১টা ইন্স্যুরেন্স কিনছি যেটা আমার পছন্দের ছিল। আমি হয়তোবা গতকালকে কিছু নিটিং করে একটু বিক্রি করছি। আবার নিচে যেটা পাইছি সেটাকে আবার বাইব্যাক করেছি। কালকে যদি একটু ইন্ডেক্স নেগেটিভ হয়, তাহলে এই লো পেইড গুলো একটু নেগেটিভ হবে। নেগেটিভ হলে তখন আমি লো পেইড কেনার সুযোগ নিব। তো আপনাকে এইভাবে করে চিন্তা করতে হবে। কিন্তু আমরা করি বিপরীত। যেই দিন যে স্টকটা বাড়ে, সেই দিন সেই স্টকটার দিকে নজর দিচ্ছি। হ্যাঁ, ওইটা করতে পারেন। যখন আপনার এই দিকে বুল রানে ছিল, এই যে বুল রান যেটা ছিল, তখন আপনি করতে পারেন যে এই যে আপনি কনফার্মেশন ক্যান্ডেল-ট্যান্ডেল দেখে আপনি কিনতে পারেন। কিন্তু বাট যখন সাইডওয়েজে বাজার থাকে, তখন আমাদের এইটাই করা উচিত। এই যে ব্যাংক আজকে টুকটাক করে একটু মুভমেন্টে যাওয়ার চেষ্টা করছে। ব্যাংকে কেনার আপনি সুযোগ পাবেন। পাবেন কিন্তু। মিউচুয়াল ফান্ডও কেনার সুযোগ পাবেন। সব স্টকই। আমি বলতেছি না যে কোন স্টক একবারে চলে যাচ্ছে। হ্যাঁ, একবারে চলে গেলে কখন কিনবেন? যখন দেখবেন যে এইরকম ক্যান্ডেল দিয়ে সে আগাচ্ছে, সে আর সাইডওয়েজে নাই, তখন আপনার এগ্রেসিভ বাই হবে। আর এখন এই মুহূর্তে এগ্রেসিভ বাই আপনারা করেন না। এই মুহূর্তে নিটিং পজিশনে থাকেন, নিটিং মুডে থাকেন। এই নিটিং মুডে আপনাকে থাকতে হবে। আমার হাতে যদি লো পেইড থাকতো, যদিও আমার হাতে লো পেইড নাই, লো পেইড যদি থাকতো তাহলে আজকে একটু নিটিং করার চেষ্টা করতাম, আজকে সেল করে দিয়ে আবার নিচে কেনার চেষ্টা করতাম। হ্যাঁ, আমার হাতে মিউচুয়াল ফান্ডের একটা স্টক ছিল, সেটা টুকটাক একটু সেল করে, মানে সম্পূর্ণ সেল করিনি, কিছু পোরশন সেল করে দিয়ে প্রফিট টেক করছে। আবার যদি সেটা নিচে আর নিচের দিকে পাই আবার, তাহলে আমি আবার কিনবো। তো ওইভাবে চিন্তা করে আপনাকে আগাইতে হবে এই বাজারে। এট লিস্ট এই সাইডওয়েজ যতদিন মুভমেন্টে থাকবে, তার মানে কি বাজার আমি সেদিন বলেছিলাম এইরকম করে আঁকিয়ে দিয়ে আমি এইভাবে আঁকিয়ে দিয়ে দেন বলেছিলাম। এখন এই যে যতটুকু এই জায়গার মধ্যে অ্যাকুমুলেশন হবে, যে পর্যন্ত একটা লেভেল ব্রেকআউট না দিবে, ব্রেকআউট দিলে কোথায় কোনভাবে ব্রেকআউট দিবে সেইটা আমি বলে দিব। এই মুহূর্তে ব্রেকআউট পজিশন বলা যাচ্ছে না, এবং ব্রেকআউট পজিশন তৈরিই হয়নি। যেহেতু তৈরি হয় নাই সেহেতু আমি আপনাদেরকে বলতে পারছি না। যখনই তৈরি হয়ে যাবে ব্রেকআউট পজিশন, তখন আমি আপনাদেরকে এটা নিয়ে আপডেট দিব। তবে বাজারের গতি, এইবার যদি বাজার যায়, বাজারের গতি কিন্তু অনেক দূর। আমি বারবার করে আপনাদেরকে বলতেছি যে ভাই, এই লেভেলে আসার পরে আপনারা তীরে এসে তৈরি ডুবায়েন না। আমি এবং সাপোর্ট লেভেল টেবিল আঁকিয়ে দিয়ে আপনাদেরকে বলেছিলাম। এবং ইন্ডেক্স যখন পড়ে তখন কিন্তু 5200 লেভেল পর্যন্ত আমি একটা ব্রেস দিয়েছিলাম। এরপরে ইন্ডেক্স দেখার বিষয় ছিল। হ্যাঁ, 5200 থেকে আরো 200 পয়েন্ট পড়ছে, পড়তেই পারে।
এটা কোনো অস্বাভাবিক না। কিন্তু যখন ৫৫০০-র উপরে ছিল তখন ওইখান থেকে ৩০০ পয়েন্ট যে কারেকশন হবে লিস্ট সেটা আমি বলে দিয়েছিলাম। আরো ২০০ পয়েন্ট কারেকশন হয়ে গেছে এখানে। সো আপনাকে একটু চিন্তা করে মাথায় ঠান্ডা করে আগাইতে হবে। যারা এইখানে সেল করেছেন এখন কিন্তু এই জায়গাটাতে নতুন করে আবার বাই করবেন এবং এই জায়গাটাতে আবার নতুন করে ফাঁসতে পারেন। ওই যেটা আমি বললাম, যেই দিন যে সেক্টর বাড়তেছে সেইটার মধ্যে ঝাঁপাইয়া পড়লে কিন্তু বিপদ আছে। যে আইটি সেক্টর কয়েকদিন ২-৩ দিন আগে কিন্তু বাড়ছে। যারা আইটি সেক্টর বাড়া অবস্থায় দেখে কিনছে তারা কিন্তু এখন একটু লস গুনতেছেন। যদিও তাদের লস হবে না আমি জানি, ওয়েট করলে ভালো হবে। বাট এই মুহূর্তে তো লস। অনেকে কি করতেছে, ওই আইটিটা বিক্রি করে দিয়ে আজকে আবার লোভ বাড়তে দেখে লোভ কিনতেছে। বারবার কিন্তু সুইচিং হচ্ছে এইখানে। কারণ আপনাকে লোভ দেখাচ্ছে। মানে ওই স্টকটা বাড়বেই। মানে আপনি যেটা পজিশন নিচ্ছেন সেটা টুডে টুমরো বাড়বেই। বাট আপনাকে এই মুহূর্তে একদম কনফিউজড করে দিচ্ছে। কারণ কি, এই যে আইটি সেক্টরের অনেকেই আমাকে তখন জিজ্ঞেস করেছিলেন, "ভাই আইটি সেক্টর তো বাড়তেছে, কোনটা কিনবো? ইনজেন কিনবো না ইনটেক কিনবো?" আমি কিছুই উত্তর দেইনি ওইখানে। কারণ ওই জায়গাটাতে যদি আমি তাদেরকে না বলি যে কিনেন না, আমার উপরে মনোক্ষুণ্ণ হইতে পারে। মানে আমি এখানে চুপ ছিলাম। অনেক ক্ষেত্রে অ্যান্সারই দেইনি। কারণ আমি জানি এখানে কি হচ্ছে। ২ দিন পরে স্টকটা স্লো হইলে তখন আমারে বকা দিবে যে, "মিয়া আপনার কথা শুনে আমি কিনলাম, এখন তো স্টকটা স্লো হয়ে গেছে।" লো পিরিয়ডও সেম অবস্থা হইতে পারে। হবে আমি এমন বলছি না, হইতে পারে। আপনারা জাস্ট যেই দিন একটু কমে পাবেন সেই দিন সেই স্টকটা আপনারা জাস্ট স্টকগুলা ট্র্যাকে রাখেন এবং আপনাদেরকে যেটা বললাম যে সামনে ইপিএস ডিভিডেন্ড যেগুলো আছে সেইগুলোর দিকে একটু ফোকাস রেখে সামনে রেখে ওইগুলো ট্রেড করার দরকার নেই। অলরেডি যেগুলো সেটেলমেন্ট হয়ে গেছে, ইপিএস ডিভিডেন্ড দিয়ে দিছে, তার একটা ইমপ্যাক্ট বাজারে পড়ে গেছে। মানে ওই ইপিএস যদি খারাপ দেয় বা ডিভিডেন্ড যদি খারাপ দেয়, সেই খারাপের কারণে একটু নিচের দিকে চলে আসে, তাহলে ওই স্টকগুলো থেকে নজর দিতে পারেন। আমি সবসময় বলি যে ইপিএস ডিভিডেন্ড দিয়ে আমাদের বাজার চলে না, বাট এটার একটা মূলা ঝুলায় বাজারে। তো ওই মূলা ঝুলানোটা শেষ হোক, তারপরে আপনারা বেশি বড় পজিশনের জন্য হোল্ড করতে পারেন আপনাদের স্টক। এই মুহূর্তে আপনারা একটু নিটিং মোডে থাকেন। স্টক যদি হাতে থেকে থাকে, সব স্টকই ছাড়ার দরকার নাই। হয়তোবা যতটুকু আছে 50% ছাড়েন বা 30% ছাড়েন, আবার কিনেন, আবার বিক্রি করেন। এইভাবেই রাখেন। ইভেন যখন বুল রানে যাবে আমি আপনাদেরকে অবগত করব। দেখেন আমি আপনাদের সাথে একটা বিষয় একটু আলোচনা করব। কারণ অনেকেই তো অনেকভাবে এই যে ফলটা হয়েছে বাজারে, এইখানে যে ফলটা হয়েছে, এই ফলের কারণে অনেকেই আটকা পড়ে গেছেন। 20%, 30%, 40% এর মতো লস হয়ে গেছে। এই লসটা রিকভারি করবেন কিভাবে? সেই বিষয়টা আমি একটু আপনাদের সাথে আলোচনা করব। আমার এক্সপেরিয়েন্স অনুযায়ী আমি আলোচনা করছি। সেটা আপনারা আপনাদের মতো করে মিলিয়ে নিবেন। দেখেন, আমার হাতে বিডি ফাইন্যান্স ছিল। আমার হাতে না, মানে আমার এক ভাইয়ের কোডে বিডি ফাইন্যান্স আমি নিজেই কিনাইছিলাম। ২০ অথবা ৳২১ হ্যাঁ, ৳২১ ভরে আমি বিডি ফাইন্যান্সটা কিনাইছিলাম। তো তার কোড তো আমারও অত মনে-টনে কিছুই ছিল না যে আসলে তারপরে এই বিডি ফাইন্যান্সটা আছে। তো আমি ভুলেই গিয়েছিলাম। ইন দ্য মিন টাইম মার্কেটের কি অবস্থা, কি আ ম অনেক ঝাই-ঝামেলা গেছে আপনারা তো জানেন। অনেকদিন আগেকার ঘটনা। এটা প্রায় ৭-৮ মাস বা ১ বছর হইতে পারে এরকম, যদি ক্যালকুলেশন করি এরকম। তিনি আর বিক্রি করেন নাই, আমারও খেয়াল নাই ওই স্টকটা স্টপ লস নিবো। তো স্টকটা যখন আমার হঠাৎ করে মনে পড়ছে বা আমি যখন তার পোর্টফোলিওটা একটু চেক করতে গেছি, তখন দেখি বিডি ফাইন্যান্সটা রয়ে গেছে। তখন বিডি ফাইন্যান্সের রেট কত চলে? ৳১১ বা ৳১০ রেট চলে। মানে তখন ডাউন ট্রেন্ডেই আছে। আমি ওইটাকে অবজারভেশন করলাম। যেহেতু লস হয়েই গেছে, আমাকে তো এটা থেকে বের হইতে হবে। ওই জায়গাটাতে সুইচ করে নেই। সুইচ করলে অন্য একটা স্টক নিলে সেখান থেকে প্রফিট করা আবার খুবই দুষ্কর হয়ে যায়। যে কারণে আমি আপনাদেরকে বলতেছি যে এই মুহূর্তে কোন স্টক সেল করে দিয়ে অন্য একটা স্টকে যান না, ওই স্টকটাই হোল্ড করেন। দেখেন একটু শোনার চেষ্টা করেন। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তখন ওইটার এভারেজ পয়েন্ট আমি খুঁজে বের করলাম বা নতুন বাইং পয়েন্টটা খুঁজে বের করলাম যে কোন জায়গাটাতে আসলে বিডি ফাইন্যান্স অ্যাকচুয়ালি ঘুরতে পারে। তো তখন ওই ৳১০ থেকে নামতে, নামতে ৳৭ র ভরে আসছে। আসার পরে দেখি একটা জায়গায় সেটেলমেন্ট হইছে। তো ওই সেটেলমেন্টের জায়গায় আমি বুঝে গেলাম যে না, এ আর এর নিচে যাচ্ছে না। একটা জায়গায় সেটেলড হচ্ছে। ও এই পর্যন্তই ওর গন্তব্য ছিল। তাহলে এই মুহূর্তে এভারেজ করা যায়। দেখেন আমি কিন্তু তখন নিজের পকেটের পয়সা দিয়ে, টাকা দিয়ে আমি ওইখানে আরো ২ গুণ শেয়ার কিনছি। ধরে নেন ওইখানে শেয়ার ছিল ৫০,০০০, আরো ১,০০,০০০ শেয়ার আমি কিনেছি ওইখানে। মানে দ্বিগুণ শেয়ার। তো মোটামুটি এভারেজ পয়েন্টটা ১০, ১১ বা ৳১২ লেভেলে এরকম নিয়ে আসছিলাম। তো নিয়ে আসার পরে এই যে বিডি ফাইন্যান্স দেখেন আমি গত ২ দিন না, গতকালকে অথবা পরশুদিন আমি বিডি ফাইন্যান্সটা সেল করে দিছি। লস কিন্তু হয় নাই। লাভেই বিডি ফাইন্যান্স বের হতে পারছে। দেখেন বাজার এইভাবেই চলে। ইভেন আমার নিজের কোডে আমি ৳১০.৫ ৳১১ র ঘরে কিনে আমিও নিজে লাস্ট টাইম ৳১৫ প্লাসে বিক্রি করে দিছি। যেহেতু অলরেডি শেয়ারটা ৳৭ থেকে ৳১৬ হয়ে গেছে, ৳১৫ হয়ে গেছে, অলরেডি ডাবল, আর রিস্কে যায়নি। আমি জানি এই স্টকটা আরেকটু ভালো করবে, বাট ওই রিস্কে যায়নি। রিস্কটা মিনিমাইজ করে দিছি। বাট এই যে দেখেন আপনাদেরকে যে ঘটনাটা আমি বললাম আপনাদেরকে, এটা হচ্ছে এভারেজের নিয়ম। আমরা এভারেজ করার জায়গাটাই খুঁজে পাই না। আসলে এভারেজ করব কোথায়? ৳২ কমে আমরা করি এভারেজ, ৳৩ কমে করি এভারেজ। না, আপনাকে আগে নতুন করে বাইং
পয়েন্ট কোন জায়গাটাতে ক্রিয়েট হইতে পারে, কোন জায়গাটাতে নতুন বাই করা যেতে পারে এবং অ্যাভারেজ পয়েন্টটা অ্যাকচুয়ালি কোথায় আছে সেটা আগে আইডেন্টিফাই করবেন, দেন সেখান থেকে বের হবে। আমি আপনাদেরকে জাস্ট বিডি ফাইন্যান্স নিয়ে একটু উদাহরণ দিলাম যে এই মুহূর্তে যারা আটকে গেছেন, যদি অ্যাভারেজ করার স্কোপ থাকে তাহলে ওই পার্টিকুলার স্টকটার অ্যাভারেজ পয়েন্টটাকে খুঁজে বের করেন। যদি আপনি না পারেন ভালো একজন অ্যানালিস্টের পরামর্শ নেন, তার কাছে সহযোগিতা নেন, নেয়ার পরে আপনি তার কাছে বলেন ভাই এটার অ্যাভারেজ পয়েন্টটা কোথায়। সে যদি আপনাকে অপেক্ষা করতে বলে অপেক্ষা করেন, অথবা একটা জায়গা দেখাই দিলে সেই জায়গাটা আসার পরে কি ধরনের রিয়াকশন সেই জায়গাটাতে করে, সে আরো নিচে নামবেন আর একটু উপরে উঠবে, সে সেটেলমেন্টে আসছে কিনা, যদি ওইটা দেখা ঢুকের পরে আপনি যদি ওইটাকে অ্যাভারেজ করে নিতে পারেন যদি সুযোগ থাকে তাহলে আপনার জন্য ভালো। আর যদি অ্যাভারেজ পয়েন্ট না থাকে, মানে অ্যাভারেজ করার স্কোপ যদি না থাকে, তাহলে আপনি জাস্ট হোল্ড, আর কিচ্ছু না, হোল্ড। দেখবেন ওই স্টকটা থেকে আপনি বেরোইতে পারছেন। সো আজকে বাজারের আপনাদের ম্যাচ এইটাই, আপনারা ছোট ছোট প্রফিট এই মুহূর্তে করেন, অথবা যারা ছোট প্রফিট করতে চান না তাহলে আপনারা স্টক যেটার ইপিএস ডিভিডেন্ড ডিক্লেয়ার হয়ে গেছে, কোনো ঝামেলা নাই, আপনারা নিয়ে বসে থাকতে পারেন 2-3 মাস, তাহলে আপনারা প্রফিট পাইতে পারেন। কিন্তু ছোটখাটো প্রফিট যদি আপনি নিতে চান তাহলে আপনাকে টুকটাক মিটিং এর মধ্যে থাকতে হবে, বাজারের পজিশন অনুযায়ী আপনার পজিশনগুলোও ঠিক করতে হবে, কখন হোল্ড করতে হবে বাজারে, কখন টুকটাক সেল করতে হবে, এই বিষয়টা জানতে হবে, এই বিষয়টা বুঝতে হবে। যেমন এই মুহূর্তে বাজার হচ্ছে টুকটাক হোল্ড, কারণ স্মার্ট মানি ওরা টুকটাক একটু বিক্রি করতেছে, একটু কিছু, কারণ ওরা টুকটাক কেনে বেছে কেন, মালগুলো হাতানোর জন্য। অ্যাকুমুলেশন প্রসেস বলে এটাকে। এই অ্যাকুমুলেশন প্রসেসটা তো আপনাকে বুঝতে হবে যে বাজার কখন কোন ফেজে আছে। এখন ফেজ হচ্ছে অ্যাকুমুলেশন ফেজ, যখন এইরকম বুলরানে যাবে তখন হবে ইম্পালসিভ মুড অথবা মোমেন্টাম মুড। তাহলে আপনাকে মোমেন্টাম বুঝতে হবে, ইম্পালসিভ মুড বুঝতে হবে, অথবা সাইডওয়েজ মুভমেন্ট বুঝতে হবে। এই সাইডওয়েজ মুভমেন্ট বোঝার জন্য আপনাকে একটু টেকনিক্যালি সাউন্ড হইতে হবে। সো আপনাকে এই টেকনিক্যালি সাউন্ড হতে সহায়তা করবে আমার অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্স, যেটা অলরেডি কোর্সটা শুরু হয়ে গিয়েছে গত মঙ্গলবার থেকে। আগামীকাল থেকে প্রথম ক্লাসটা, আপনাদের এখনো সুযোগ আছে, যারা এখনো জয়েন করেন নাই, জয়েন করতে ইচ্ছুক, তারা আগামী কালকের মধ্যে একটু যোগাযোগ করবেন। আশা করি কালকে থেকে সুযোগ আছে। আপনারা যদি কালকে থেকে সুযোগ না পান তাহলে আবার পরবর্তীতে 1.5-2 মাস পরে আমি এই কোর্সটা লঞ্চ করি, তো তখন আবার আপনাকে 1.5-2 মাস অপেক্ষা করে থাকতে হবে। সো আপনারা টেকনিক্যালি যদি একটু সাউন্ড হতে চান তাহলে আমাকে এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা একটু হোয়াটসঅ্যাপে নক করলে আশা করি আগামীকাল থেকে আপনারা জয়েন করতে পারবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।